কিশোর বাতায়ন তোমাদের প্ল্যাটফর্ম। তোমরা তোমাদের সব ধরনের সৃজনশীল প্রতিভা এই কিশোর বাতায়ন ব্যবহার করে প্রকাশ করতে পারো। হ্যাঁ, আজকে তোমাদের অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের উপরে ক্লাস নিব। তোমরা সেটা নিশ্চয়ই জানো, অলরেডি তোমরা জেনে গিয়েছো। তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অষ্টম শ্রেণীর এর আগে তোমাদের অনেকগুলো ক্লাস আমি নিয়েছি, তোমাদের প্রত্যেকটা পাঠ ধরে ধরে। তো সেখানে তোমাদের অনেকগুলো সমস্যা ছিল, সমস্যাগুলো সমাধান করে দেওয়া হয়েছে। তারপরে আমি আবার চিন্তা করলাম যে তোমাদের প্রত্যেকটা পাঠ আবার একটু যদি সুন্দর করে তোমাদেরকে একটু গুছিয়ে তোমাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে যদি আমি তোমাদের সামনে হাজির হই, তাহলে তোমাদের খুব উপকার হবে। সেজন্যই আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির এমন একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে ক্লাসটি তোমরা আজকে দেখবে বলে আমি আশা করছি। এবং সেই সাথে তোমাদের এই পুরো ক্লাসে যেখানে সমস্যা হবে, যে কোনো বিষয় বুঝতে জানতে চাইলে তোমরা কমেন্টস বক্সে সেটা লিখে দিবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। শুরুতেই আমি আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, হোমনা কুমিল্লাতে কর্মরত রয়েছি। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমরা নিশ্চয়ই তোমাদের বইটা দেখে ফেলেছো অলরেডি। তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণীর উপরে তোমাদেরকে আমি পড়াবো, সেজন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের যে পাঠটি নিয়ে আমি আলোচনা করব, আমি বলেই দিই, কম্পিউটার নেটওয়ার্কের খুঁটিনাটি বিষয়গুলো আর কি। তোমরা নিশ্চয়ই এর আগে আমি এটার উপর একটা ক্লাস নিয়েছিলাম, খেয়াল করেছো কিনা? যারা খেয়াল করেছো তাদের জন্য খুব সহজ হবে এই ক্লাসটা। আর যাদের জন্য একদমই নতুন, যারা হয়তো নেটওয়ার্কের আওতাভুক্ত না থাকার কারণে তোমরা যদি এই ক্লাসটি না পেয়ে থাকো, তাহলে আজকের এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে তোমরা শোনো, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাকে কমেন্টস করেছো। জাহাঙ্গীর, থ্যাঙ্কস, হ্যালো স্যার, গুড আফটারনুন। ফারিয়া জাবিন, তারপরে মিশকা, ইসরাত জাহান টাঙ্গাইল থেকে, গৌরীবালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা ফয়সাল রহমান, আহ, অনেকেই আমাকে সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া জাবিন, তিলকা, আই এম ফ্রম ঢাকা, থ্যাংক ইউ। তুমি জয়েন করেছো। জান্নাতুল ফেরদৌস চৌধুরী, আই এম ফ্রম জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল। তোমাকে অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস, সাথে থাকবে আশা করছি পুরো ক্লাসে। পূর্ণিমা শর্মা ফ্রম চট্টগ্রাম থেকে, আমাদের চট্টগ্রাম থেকে পূর্ণিমা জয়েন করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবে রাহাত জয়েন করেছে, আরো অনেকেই ফ্রম কুমিল্লা থেকে জয়েন করেছে। ফারিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি, সাথেই থাকবে। এবং যে কোনো সমস্যা তোমাদের যদি মনে হয় যে সেখানে তোমরা বুঝতে পারছো না, তাহলে আমাকে একটু
কমেন্টস করে জানিয়ে দিবে। আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। থ্যাঙ্কস স্যার, আই এম ফ্রম রংপুর। হ্যাঁ, রংপুর থেকে জয়েন করেছো আকাশ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমার ক্লাসের সামনের দিকে অবস্থান করার আগে আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি, তোমরা ছবিটা একটু দেখে নাও। তোমরা নিশ্চয়ই জানো যে আগস্ট মাস হচ্ছে আমাদের বাঙালি জাতির জন্য একটি কলঙ্কের মাস, কলঙ্কময় একটি মাস আমরা পেরিয়ে যাচ্ছি। যেই মাসটাকে আমরা খুব গভীরভাবে আমরা শোক দিয়ে আমরা এই মাসটাকে পালন করে থাকি। তোমরা নিশ্চয়ই ছবিটা দেখেছো। উনি কে? উনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আমার ক্লাসের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই 15ই আগস্টের সেই কাল রাত্রিতে যারা শহীদ হয়েছেন বঙ্গবন্ধু সহ তার পরিবারের সমস্ত শাহাদাত বরণ যারা করেছেন সবার এই সমস্ত পরিবারের সদস্যদের প্রতি আমি শ্রদ্ধা রেখে এবং তাদের আমি সেই শ্রদ্ধার্ঘ্য রেখে এবং তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেন সেই কামনা করে আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জানা দরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পুরো বাংলাদেশের মানচিত্র, আমাদের সোনার বাংলা গড়তে উনি কতটুকু শ্রম দিয়েছেন আমাদের এই দেশকে। সেজন্য আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা ঘুরে উঠব আমাদের সোনার বাংলা গড়তে। আমরা যারা শিক্ষার্থী আছি তারা আমরা সেইভাবে আমরা এগিয়ে যাব। এর মাঝখানে আমি দেখছি অনেকেই জয়েন করেছো। বরিশাল থেকে আবির মাহমুদ শফিক, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তাসলিমা মুনি জয়েন করেছো, আব্দুল্লাহ জোবায়ের জয়েন করেছো, সাইফ আলী আক্তার জয়েন করেছো, নাহার হাবিব জয়েন করেছো। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তোমরা জয়েন করেছো দূর দূরান্ত থেকে। আশা করি আমি তোমার ক্লাসটা পুরো ক্লাসে তোমরা থাকবে আমার সাথে, যেন খুব সুন্দরভাবে আমরা ক্লাসটা শেষ করতে পারি। আমরা যদি একটু সামনের দিকে যাই, তোমাদের সিলেবাস ও মান বন্টন সম্পর্কে আমি একটু কথা বলে নিব প্রথমেই। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের মোট 8টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, জেএসসি পরীক্ষায়। এই 8টি প্রশ্ন থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর নিশ্চয়ই করতে হবে, যেখানে 5টি প্রশ্নের জন্য তোমার 25 নাম্বার নির্ধারিত করা থাকে। আর বাকি 25 নম্বরের জন্য তোমাকে 25টি বহু নির্বাচনী প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। আর তোমার হাতে থাকলো কত ঘন্টা সময় প্রিয় শিক্ষার্থী? 2 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে। সেখানে তোমাকে 25 নম্বর করতে হবে সাবজেক্টিভে, আর 25 নম্বর তোমাকে অবজেক্টিভ থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে সিলেবাস ও মান বন্টন। আমি জানি আমার প্রিয় শিক্ষার্থী যারা জয়েন করেছো তারা এই সিলেবাসটা সম্পর্কে যথেষ্ট ধারণা রাখো, তারপরেও আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম। জেসিয়া ফাতেমা, আই এম টনিকা ফ্রম বগুড়া থেকে। হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস। আবির মাহমুদ শফিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ, জয়েন করেছো। মাহিনুর আক্তার জয়েন করেছে। আমার অনেক শিক্ষার্থী জয়েন করেছে সারা দেশ থেকে, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তাহলে আমাদের সিলেবাস ও মান বন্টন সম্পর্কে আমরা অবগত হয়েছি। কয়েকটা ছবি আমাদেরকে একটু দেখে নেওয়া ভালো প্রিয় শিক্ষার্থী, যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের উপরে আমি তোমাদেরকে পাঠ দিচ্ছি আজকে। কিছু ব্যক্তির সাথে পরিচয় হওয়া দরকার। আমি এই ক্লাসটা একটু ভিন্নভাবে নিব, তোমরা একটু থাকবে আমার সাথে। এমন কিছু তথ্য আছে যেগুলো আমরা খুব সহজে জানি, আবার অনেকে আছো যে খুব সহজ বলে আমরা সেটাকে কিন্তু ওইভাবে আমরা শিখতেও চাই না, আমরা পারি বলে সেটাকে আমরা হয়তো ওইভাবে আমরা বিস্তারিত জানতে চাই না। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে আজকে শুরুতেই আমরা প্রবেশ করার আগে কিছু ব্যক্তির পরিচয় দিচ্ছি, তোমরা সেগুলো একটু খেয়াল করে দেখো। এখানে একজনের ছবি আছে, সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার আমরা যাকে বলে থাকি। নিশ্চয়ই তোমরা জানো। যদি কখনো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এরকম কোনো অবজেক্টিভ প্রশ্ন চলে আসে যে আমাদের বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের রূপকার কে, সেক্ষেত্রে তুমি কিন্তু সজীব ওয়াজেদ জয় যিনি আছেন আমাদের প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র, তার অ্যান্সারটা তুমি কিন্তু করতে হবে। আমাদেরকে একটু জানতে হবে আমাদের এই ডিজিটাল বাংলাদেশটা কার হাত ধরে এসেছে, আমরা কার ছোঁয়ায় আজকে এই অনলাইন ক্লাসটা বাসায় বসে করছি। জানা দরকার আছে না শিক্ষার্থী? অবশ্যই জানা দরকার আছে। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে ডক্টর হাসান মাহমুদ, আমরা নিশ্চয় ওনাকে চিনি, উনি হচ্ছেন আমাদের মাননীয় তথ্যমন্ত্রী। একটু তোমরা এই বিষয়গুলো জানবে বলে আমি আশা করছি। জোনাইদ আহমেদ পলক,
প্রতিমন্ত্রী, উনি হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। আমাদেরকে একটু এগুলো জানতে হবে শিক্ষার্থী, যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বই নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, এজন্য তথ্য প্রযুক্তি রিলেটেড আমাদের বাংলাদেশের সব দপ্তরের মানুষের সাথে তোমাদের পরিচয় বা তাদের পরিচিতি তোমাদের জানা প্রয়োজন আছে। আচ্ছা, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, পাখির কাছে একটা চিঠি। এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে আমি অতীত তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যে একটা সময় এরকম একটা সময় আমরা পেরিয়ে এসেছি, যে সময়টা অনেক আগে, যে সময়টা ছিল তথ্য যোগাযোগ। আমি নেটওয়ার্কের দিকে যাওয়ার আগে একটু যোগাযোগের দিকে যাচ্ছি, তারপর তোমাদের জন্য ইজি হয়ে যাবে বিষয়টা। যে যোগাযোগটা কিভাবে চলে আসছে, নেটওয়ার্কটা কিভাবে চলে আসছে। একটা সময় চিঠির যোগাযোগ ছিল, যে যোগাযোগের কারণে আমাদের অনেক কষ্ট পোহাতে হতো, অনেক দূর দূরান্ত থেকে চিঠি আসতে অনেক সময় লাগতো। যোগাযোগের মাধ্যমটা তখন ছিল চিঠি, ডাক পিয়ন তোমাদের বাড়িতে গিয়ে মনে করো চিঠি দিয়ে আসতো। সেই যুগটা পের হয়ে আমরা এখন যে যুগে যেই যুগে আমরা এখন আছি, সেটাকে আমরা বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখতে পাচ্ছ, এখানে ইমেইলের কিছু একটা ইমেজের মধ্যে অবয়ব বোঝানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আগে ছিল তোমার আহ, গতানুগতিক যে সিস্টেমে আমরা চিঠি আদান প্রদান করতাম, আর এখনকার হচ্ছে তুমি যে কোনো রকমের তথ্য, যে কোনো রকমের ডকুমেন্টস তুমি যদি তোমার কোন কলিগের কাছে, কারো কাছে পাঠাতে চাও, দেশ বা বিদেশ যেখানেই হোক না কেন, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তুমি সেটা পাঠাতে পারবে। কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। ইমেল মানে কি? ইলেকট্রনিক মেইল। এগুলো একটু মনে রাখতে হবে। আমি একটু কমেন্টস দেখে নিচ্ছি, অনেকেই জয়েন করে ফেলেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবিদ হাসান জয়েন করেছো, নার্গিস রহমান জয়েন করেছো, শামিতা শরীফ, সৈয়দি জয়েন করেছো চিরাং থেকে। থাকো তোমরা, পুরো ক্লাসটাতে তোমরা অবস্থান করো, এবং তোমাদের যেই কোনো সমস্যা এই ক্লাসের উপরে, এই পাঠের উপরে তোমরা অবশ্যই আমাকে মতামত দিবে, আমি আশা করছি। দেখো, যে একটা সময় ছিল, যে সময়ে মানুষের তোমার উন্নত চিকিৎসার সুযোগটা ছিল না। মানুষের শারীরিক চিকিৎসার জন্য বিভিন্ন রকমের উপায় কিন্তু অবলম্বন করা হতো। এই ছবিটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেক আগের মাথার চিকিৎসা করা হচ্ছে সেখানে। তো এটাকে একটা পরিবর্তন এনে এখন দেখো কত সুন্দর এবং স্বচ্ছ, খুবই ডিজিটাল পদ্ধতিতে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে। এটা আমরা একটা সিটি স্ক্যানের একটা অবয়ব দেখতে পাচ্ছি, যে এখানে একটা সিটি স্ক্যান করানো হবে মাথার প্রবলেম সলভিং এর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন চলে এসেছে, আর এই পরিবর্তনটা আসছে কিভাবে? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই, যে প্রথম দিকে এই ফোনগুলো ছিল, যে ফোনগুলো দিয়ে আমরা ব্যবহার করতাম, যোগাযোগ রক্ষা করতাম একজন আরেকজনের সাথে, দেশ বিদেশে বিভিন্ন জায়গায়। তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুনত্ব আমাদেরকে এনে দিয়েছে আরো নতুন কিছু। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই একটা সময় পের হয়ে এইগুলো থেকে স্মার্টে আমরা ঢুকে গিয়েছি। আমরা স্মার্টে যখন আমরা প্রবেশ করেছি, তখন ওই আগের ওই ফোনটা থেকে অনেক সুযোগ সুবিধা সম্পন্ন কিন্তু এই ফোনগুলো। আমি এই ছবিগুলো দেখানোর মূল কারণটাই হচ্ছে আহ, একটা কিন্তু পরিবর্তন তোমরা লক্ষ্য করছো নিশ্চয়ই, যে একটা ধারাবাহিকতা আমাদের কালের পরিবর্তনের সাথে সাথে আমাদের ইলেকট্রনিক যে ডিভাইসগুলো, যে পরিবর্তন, আমাদের জীবনযাত্রার মানের যে পরিবর্তন, আমি কিন্তু সেই পরিবর্তনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেন আমি নেটওয়ার্কে চলে যাব, তোমাদের আজকে যে মূল ক্লাসের পাঠের বিষয়। তো এখানে যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি, সেখানে দেখা যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি করে তোমার এখানে একটার পরে একটা পরিবর্তন হচ্ছে, আমরা কিন্তু এখানকার ডিভাইসের চেহারাগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি। তাহলে দেখা যাচ্ছে যে টেলিভিশন আমরা একটা সময় হয়তো দেখতাম, যে কিরকম টেলিভিশন ছিল, নতুন মানে অনেক বড় সড়ো সাইজের একটা টেলিভিশনের মতো ছিল, এখানে সাদা কালো টেলিভিশন কিন্তু একটা সময় আমাদের দেখতে হতো। ওই যুগটা পের হয়ে কিন্তু এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি, যেখানে স্মার্ট টেলিভিশনে আমরা আমাদের একদম চমৎকার দারুণ ছবি কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই একটা পরিবর্তন কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু পরিবর্তনগুলো কিন্তু চলে আসছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের আগের যে ইতিহাসটা, এই ইতিহাসটাও কিন্তু তোমাদের জানতে হবে। নয়তোবা তোমরা কিন্তু ইতিহাসটা না জানলে তোমরা কিন্তু ইতিহাসের আলোকে লিখতে পারবে না, যে কেমন ছিল একটা সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর এখন রাইট নাও আমরা কেমন আছি। ইভা আক্তার আসসালামু আলাইকুম লিখেছো। ওয়ালাইকুম আসসালাম। ইভা আক্তার আমার একজন নিয়মিত স্টুডেন্ট।
এর আগেও ছিল। আম, আশা করছি সাথে থাকবে। তাহলে আমরা যদি আরেকটা বিষয় দেখি যে কম্পিউটারের বিষয় যদি আমরা একটু খেয়াল করি যে একটা সময় কম্পিউটার ছিল বিশাল আকৃতির। এখানে যে ছবিটা দিয়েছি সেরকমটাও না, আরো অনেক বড় সাইজের ছিল কম্পিউটার। তো এই কম্পিউটারের ব্যবহারের পরিধির উপরে ভিত্তি করে বা সুযোগ সুবিধার উপর ভিত্তি করে কিন্তু এই কম্পিউটার কিন্তু তোমার এখন যে কম্পিউটার আমরা ব্যবহার করছি সেটার সাথে আগের কম্পিউটার কিন্তু অনেক তফাৎ কিন্তু আমরা খেয়াল করি। এই যে কম্পিউটার এখন তোমরা যে কম্পিউটার ব্যবহার করছো সেটা হচ্ছে স্মার্ট, অনেক সুন্দর, স্বচ্ছ, গুছানো কম্পিউটার। এটা হচ্ছে ল্যাপটপের একটা ছবি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ল্যাপটপের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পরিবর্তন। আমি আগেই বলেছি যে কিভাবে একটা পরিবর্তন হচ্ছে, কিভাবে স্মার্টের দিকে আমরা যাচ্ছি। এগুলো এখানে অনেক ছবি আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমার এক শিক্ষার্থী লিখেছো কোন অধ্যায় স্যার? এটা প্রথম অধ্যায়। তোমরা ধরে নাও যে একদম প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে আবার আমি কন্টিনিউ করতেছি, যেহেতু আমার সবগুলো অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেছে। যেখানে সমস্যা আছে এবং এখানে আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি, প্রথম দ্বিতীয় এগুলো তোমরা সব পাবে। তাহলে আমরা আহ, এই ছবিগুলো থেকে আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা বিশাল বড় ধরনের একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা এখানে বিজ্ঞানের কিছু যন্ত্রপাতি নিয়ে বসে ওরা গবেষণার কাজে খুব ব্যস্ত আছে। আর সেই সাথে তারা রেখেছে একটি ল্যাপটপ। ল্যাপটপ থেকে তারা বিভিন্ন রকমের প্রবলেম সলভিং এর কাজ করতে পারবে ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে। তোমরা জানো এর আগে আমি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউব, গুগল এই দুইটার মাধ্যমে তোমরা যেই কোনো সমস্যার সহযোগিতা পেতে পারো। তুমি যেখানে আটকে যাবে তুমি গুগল বা ইউটিউবে সেখানে প্রবলেম সলভিং এর জন্য তোমরা যখন সার্চ করবে তখন কিন্তু তোমাদেরকে সেটার সলিউশন কিন্তু তোমরা অনেকাংশেই পেয়ে যাবে। তাহলে আহ, স্যার ক্ষতিকর সফটওয়্যার পার্ট 16-তে সমস্যা আছে, দয়া করে বুঝিয়ে দিবেন। আমার একজন স্টুডেন্ট বলেছেন, সাবিহা খাতুন। আচ্ছা, তোমার এটা আমি নোট করে নিচ্ছি, বুঝিয়ে দিব ক্ষতিকর সফটওয়্যারের বিষয়টা কি। আচ্ছা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 তোমরা জানো যে এটা আমাদের একটা বিশাল অর্জন বাংলাদেশের জন্য, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা বঙ্গবন্ধু 1 যেটা মাধ্যমে আমরা অনেক আলোচিত হয়েছি সারা পৃথিবীতে। সবাই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সম্পর্কে জানে। টেলিমেডিসিন আমরা বাসায় বসে যে সেবাটা পেয়ে থাকি সেটা হচ্ছে টেলিমেডিসিন, যে ইন্টারনেটের মাধ্যমে ডাক্তার রোগী দেখে, আমরা যেটা জানি। তোমরা এটা সম্পর্কে পেয়েছো। টেলিমেডিসিন কি প্রিয় শিক্ষার্থী? খুব খেয়াল করবে, এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার পরীক্ষায় মানে একদম 90%-এর উপরে আসার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে তোমরা টেলিমেডিসিন সম্পর্কে যা আছে তোমাদের বইয়ের মধ্যে সবকিছু কিন্তু তোমরা পড়ে নেবে। টেলিমেডিসিন কি, টেলিমেডিসিন কাকে বলে, কিভাবে সেবা পাওয়া যায়, এই বিষয়গুলো আমি তোমাদেরকে পড়িয়েছি। তারপরেও আমি আবার তোমাদেরকে প্রয়োজনে আরো একটু বুঝিয়ে দিব। আহ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আইসিটি বিকাশে নাগরিকগণ কি কি সেবা ভোগ করতে পারে ব্যাখ্যা করো। কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা লিখো। আর একটু আগে আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম টেলিমেডিসিন কি ব্যাখ্যা করো, এটা। তো এই তিনটা প্রশ্ন হচ্ছে, এই এতক্ষণ আমি তোমাদেরকে যে কথা বলেছি তথ্য যোগাযোগ প্রযুক্তির একটু পরিচয় আমি তোমাদেরকে দিয়েছি। এই পরিচয়টুকুনের ভিতর থেকে তোমরা ইচ্ছে করলে এই তিনটা প্রশ্ন নোট করে নিতে পারো। এই তিনটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আহ, তাহলে উম, এখন এই তিনটা প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। এই এই প্রশ্নগুলো তোমরা একটু বাসায় দেখে নিতে পারো। আচ্ছা, আমরা কম্পিউটার নেটওয়ার্কের একটি চিত্র দেখতে পাচ্ছি। কম্পিউটার নেটওয়ার্কটা কি আসলে শিক্ষার্থী? তোমরা যদি একটু চিত্রটার দিকে খেয়াল করো তাহলে আমি তোমাদেরকে বলবো যে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটা ডিভাইসের সাথে অন্য একটা ডিভাইসের কানেক্ট হয়েছে। একটু খেয়াল করলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর নেটওয়ার্ক মানে কি তোমরা বুঝো? নেটওয়ার্কটা কি? কম্পিউটার নেটওয়ার্ক এটা আমাদের একটু ভিতরে, একটু গভীরে আমাদেরকে ঢুকতে হবে ভিতরে। তাহলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু পরীক্ষা আমরা লিখতে পারবো। তো এজন্য আমরা আজকে কম্পিউটার নেটওয়ার্কের একদম মোটামুটি ভালো একটা অংশ আমরা আজকে দখল করব। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে তোমরা এই কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ভালো একটা ধারণা পাবে। সেই জন্য তোমরা খাতা এবং কলম নিয়ে বসো আর কি প্রয়োজনে, যেখানে তোমার
নোট করার দরকার তুমি সেখানে তুমি নোট করে নিতে পারো। কম্পিউটার নেটওয়ার্ক, দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলে আমরা সেটিকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। পৃষ্ঠা নং 19। হ্যাঁ, আদান প্রদান করতে পারে, এটা তোমরা করতে বুঝে নিও, তো একাটা এখানে পড়েনি, সেটার জন্য সরি। তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 19 যদি তোমরা খোঁজো এখনই, তাহলে 19 পৃষ্ঠায় একদম হুবহু কিন্তু খুব সুন্দরভাবে এটাই তোমাদের লেখা আছে, কম্পিউটার নেটওয়ার্ক কি। ঠিক আছে? আচ্ছা, নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এমন কিছু যন্ত্রপাতির নাম। আচ্ছা, এটাও তোমাদের 19 পৃষ্ঠা আছে। সেটা হচ্ছে যে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলেই আমরা সেটিকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। ভিডিওটি তোমরা একটু খেয়াল করবে, একটি ভিডিও আমি তোমাদেরকে জন্য রেখেছি, একটু খেয়াল করো, তারপরে আমি বিস্তারিত যাচ্ছি আর কি। এখন আমি জাস্ট খালি শুধু তোমাদের কম্পিউটার নেটওয়ার্ক কি এটা আমি তোমাদেরকে একটু বোঝালাম, তারপরে আমরা একটু ভিডিওতে যাব। ভিডিওটা তোমরা একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ সহকারে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা আছো তো আমার সাথে? তোমরা এতক্ষণ ধরে নিশ্চয়ই ভিডিওটি খেয়াল করেছো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা যে ভিডিওটি এই মুহূর্তে দেখেছো সেখানে কিন্তু খুব সুন্দরভাবে তোমার উল্লেখ করা আছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু দেখানো আছে যে কম্পিউটার নেটওয়ার্কের উপরে কিভাবে কম্পিউটার নেটওয়ার্ক কাজ করে, বা কম্পিউটার নেটওয়ার্ক কি, কোন কোন কানেক্ট এটার সাথে জড়িত আছে, এবং বিভিন্ন রকম ভাবে কিন্তু ভিডিওতে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
আমার একজন স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছে এখানে, স্যার অফিস ব্যবস্থাপনার জন্য কোন টপোলজি ব্যবহার করব? আচ্ছা, আমি তোমাকে বলবো যে অফিস ব্যবস্থাপনার জন্য তোমাকে অবশ্যই নেটওয়ার্ক টপোলজি তুমি করতে পারো, ব্যবহার করতে পারো। অর্থাৎ নেটওয়ার্ক টপোলজিটা হচ্ছে খুবই উপযোগী অফিস ব্যবস্থাপনার জন্য। প্রশ্নটা যে করেছো আমি আশা করব যে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। হুম। অফিস ব্যবস্থাপনার জন্য কোন নেটওয়ার্কটা দরকার। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আবিদ হাসান আমাকে এই কোশ্চেনটা করেছিলে। আবিদ হাসান, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তাহলে আমাদের ভিডিওতে আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা একটু নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এমন কিছু যন্ত্রপাতির নাম আমরা এখন একটু জানবো। নেটওয়ার্কের সাথে সম্পৃক্ততা আছে এরকম কিছু যন্ত্রপাতির নাম। তো সেক্ষেত্রে প্রথমেই আছে সার্ভার, তারপরে আছে ক্লায়েন্ট, তারপরে আছে মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, রিসোর্স, তারপরে হচ্ছে ইউজার, তারপরে হচ্ছে প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটাতে আমরা এসটিটিপি ব্যবহার করি। তোমরা দেখো যে এসটিটিপি লেখা থাকে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা এটা বুঝে নিতে পারো। নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এমন কিছু যন্ত্রপাতির নাম যদি তোমার কখনো পরীক্ষার প্রশ্নপত্রে আসে, সেক্ষেত্রে তুমি এই যন্ত্রপাতির নামগুলো দিতে পারো। আর তোমার নিজের জন্য এগুলো জানা খুব জরুরি দরকার। তাহলে আমরা একটু সামনের দিকে যদি যাই, টপোলজি সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি। হোয়াট ইজ টপোলজি? টপোলজি কি, অথবা এটার কাজ কি, বা কি কি আছে টপোলজির ভিতরে, আমরা যদি আমরা খেয়াল করি এই বিষয়টা, তাহলে দেখতে পাবো যে একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি টপোলজি। আমি আশা করব তোমরাও আমার সাথে এই চিত্রটা দেখতে পাচ্ছ। টপোলজি একটা চিত্র। এই চিত্রের মধ্যে কি খেয়াল করো তোমরা? কি একটা মানে তোমার আছে, বোঝার একটা বিষয় আছে। কোনটার সাথে কোনটা জড়িত, কোনটার সাথে কোনটা লেগে আছে। এই বিষয়টা তোমরা একটু খেয়াল করো। তারপরে একটু দেখো যে টপোলজি সম্পর্কে আমি একটু তোমাদেরকে গঠনমূলকভাবে একটু ছোট করে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি যে নেটওয়ার্ক টপোলজি হলো এটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। আর নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট বর্ণনা করে থাকে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অর্থাৎ নেটওয়ার্ক টপোলজি হলো মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট বর্ণনা করে থাকে। কম্পিউটার নেটওয়ার্ককে আমরা নিম্নলিখিতভাবে ভাগ করতে পারি: প্যান, ল্যান, ম্যান আর হচ্ছে ওয়ান। এই চারটাকে আমি আবার একটু ভাগ করে তোমাদেরকে বোঝাবো এখন। তোমরা একটু খেয়াল রাখো বিষয়টা। কেউ কিন্তু আমার ক্লাসটা ছেড়ে যাবে না যতক্ষণ পর্যন্ত না শেষ না হচ্ছে। এখানে কম্পিউটার নেটওয়ার্কে আমরা 4 ভাগে ভাগ করার একটা অপশন দিয়েছি। প্রথমটা হচ্ছে প্যান। প্যানটাকে আমি এখানে ভেঙে তোমাদের জন্য লিখেছি যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝবো শিক্ষার্থী? আচ্ছা, এক কথায় বলে দিই যে আমার ব্যক্তিগত বিষয়, যেমন তোমার হাতে যে ফোনটা, এই ফোনের যে ব্লুটুথ ডিভাইসটা আছে, এটাকে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে পারি। অর্থাৎ নিজের পার্সোনাল জায়গা থেকে নেটওয়ার্ক যেই তোমার ব্যবহার করা, ওইটা হচ্ছে আমাদের প্যান, আমরা ওইটাকে বলবো। হ্যাঁ, একজন শিক্ষার্থী আমাকে একটা প্রশ্ন করেছো, সার্ভার কি? তো আমি আবার তোমাদের কমেন্টস গুলো একটু দেখে যাচ্ছি ক্লাসের পাশাপাশি, কারণ হচ্ছে অনেক কমেন্টস আসতেছে, নিচে চলে যাচ্ছে। এখন যদি আমি না বলতে পারি উত্তরটা সাথে সাথে, তাহলে কিন্তু অনেকাংশে অনেক নিচে চলে যাবে। তা সার্ভার কি, এই প্রশ্নটা আমি একটু দিয়ে নেই, তারপরে তোমাদের সাথে আমি আবার একটু মানে এইটার সাথে আমরা যুক্ত হব আর কি। তো আবার যেই শিক্ষার্থী একটু আগে আমাকে জিজ্ঞেস করেছো যে সার্ভার কি, আমি যদি তোমাকে এভাবে বলি যে প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন লেখা পড়তে গিয়ে নিশ্চিতভাবে অসংখ্যবার সার্ভার শব্দটি তোমরা পেয়েছো। হ্যাঁ, বর্তমানে পৃথিবীতে সার্ভার খুবই পরিচিত একটি শব্দ। ইন্টারনেট নিয়ে কথা বলতে গেলে যেখানে কোনো না কোনো ভাবে এই কথাটি ঢুকে পড়ে। হ্যাঁ, সার্ভার যে কথাটা আছে আর কি, সার্ভারটা হচ্ছে তোমার সার্ভিস প্রদান করে এমন কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা আবিধানিকভাবে সার্ভার আমরা বলতে পারি।
হ্যাঁ, সার্ভার শব্দটি বলতে ওয়েব সার্ভার বোঝানো হয়। বুঝতে পারছো বিষয়টা? সার্ভিস প্রদান করে এমন কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা আবিধানিকভাবে সার্ভার বলবো। অবশ্যই আজ আমরা যে মানে যেটা জানলাম সেটা যেন সবসময় আমাদের মনে থাকে। এটা হচ্ছে আবিধানিক অর্থে আর কি। হ্যাঁ, আর সার্ভারটা আমরা আরেকটু যদি তোমাদেরকে একটু ভেঙে বলি যে সার্ভার হচ্ছে আসলে একটি কম্পিউটার যেটি অন্য কোনো কম্পিউটার বা ডিভাইস থেকে কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং সে অনুযায়ী তথ্য সরবরাহ করে থাকে। অর্থাৎ একটি সার্ভারের বিপুল পরিমাণ তথ্য জমা থাকে। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট দুইটির মাধ্যমে যে কোনো একটি ব্যবহার করে সার্ভার কাজ করতে পারে। আশা করছি সার্ভারটা বুঝতে পেরেছো, যে শিক্ষার্থী আমাকে প্রশ্নটা করেছো আর কি। আহ, তারপরে আরেকজন লিখেছো যে কি লিখেছো, আচ্ছা, আরেকজন শিক্ষার্থী লিখেছো যে স্যার প্রোটোকল কি? প্রোটোকল কি এই বিষয়টা সম্পর্কে আমি তোমাদেরকে এখন বলবো। তোমরা একটু সবাই খাতা নিয়ে বসতে পারো, যে নোট যদি করতে চাও তাহলে নোটটা করে নিলে মনে করো তোমার জন্য ভালো হয় আর কি। অথবা আমি তো কথা বলতেছি, এটা তোমাদের কাছে রেকর্ড থাকবে। হ্যাঁ, প্রোটোকল কি এটার সংজ্ঞা, এটার যদি আমি তোমাদেরকে বলি তাহলে এইভাবে বলবো যে একটি প্রোটোকল হলো কতগুলো নিয়ম যা তথ্য যোগাযোগ বা তথ্য আদান প্রদানকে পরিচালনা করে। এটা যোগাযোগকারী যন্ত্রের মধ্যে যোগাযোগের সম্মতি বোঝায়। প্রোটোকল ছাড়া দুইটা যন্ত্র সংযুক্ত থাকতে পারে কিন্তু যোগাযোগ করতে পারবে না। যেমন আহ একজন ফরাসি ভাষার মানুষের কথা একজন জাপানি ভাষার মানুষ বুঝবে? তুমি বলো। ফরাসি ভাষার মানুষের কথা যেমন একটা জাপানি ভাষার মানুষ বুঝবে না, ঠিক কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন সিস্টেমের এন্টিটি, যেমন কম্পিউটারের মধ্যে যোগাযোগ ঘটে, একটি এন্টিটি যেমন কম্পিউটার তথ্য পাঠাতে আর গ্রহণ করতে সক্ষম। আহ, আর এন্টিটি যেমন কম্পিউটার গুলো খুব সহজভাবে বিট সারিকে পাঠাতে পারে না, বরং বুঝতেও পারে না। যোগাযোগের জন্য এদের অবশ্যই প্রটোকল মেনে চলতে হয়, একটা নিয়মের মধ্যে থাকতে হয়। প্রিয় শিক্ষার্থী, যা আমাকে কোশ্চেনটা করেছো, আমি আশা করব যে আহ উম, তোমরা প্রোটোকল কি সেটা বুঝতে পেরেছো। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক কোনটা? স্থানীয় যেই নেটওয়ার্ক তোমার আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে নেটওয়ার্ক, আশপাশের যে নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে আমাদের কাজের জন্য, সেটাকে আমরা ধরে নিব যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটা শহর জুড়ে যেই নেটওয়ার্ক বিস্তৃত সেটাকে আমরা ধরে নিব যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে যেই নেটওয়ার্কের সমন্বয়, আমরা সেটাকে বলবো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সারা পৃথিবী জুড়ে যেই নেটওয়ার্কের সমন্বয় রয়েছে সেটাকে আমরা বলতে পারবো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়টি আমরা শিখতে পেরেছি? আমরা এখান থেকে 4টি আমরা কম্পিউটার নেটওয়ার্ক আমরা শিখতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার কাছে কিছু প্রশ্ন অনেকে করতেছে, আমি প্রশ্নের উত্তরগুলো দিব, আমি একটু দেখে নিই যে কি কি প্রশ্ন করতেছে। তোমরা অনেকেই লিখেছো, এর মধ্যে একটি প্রশ্ন আমার কাছে ভালো লেগেছে। আমি সেই প্রশ্নটার উত্তরটা আমি দিচ্ছি যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি? আমার একজন শিক্ষার্থী এখানে প্রশ্ন করেছে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলতে কি বুঝো? আচ্ছা, তাহলে শিক্ষার্থী তোমার জন্য আমার এই প্রশ্নের উত্তরটা, নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলতে আমরা কি বুঝবো। নেটওয়ার্ক অ্যাডাপ্টার হলো কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত একটি ডিভাইস। এক কথায় প্রথমত তুমি যেটা বুঝবে যে কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত একটি ডিভাইস, এর সাহায্যে একটি কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করা হয়। অর্থাৎ একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না, সেটা করার জন্য কম্পিউটারের সাথে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যে কার্ডটাকে আমরা এনআইসি কার্ড বলি, ওই কার্ডটা লাগাতে হয়। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এই প্রশ্নটি করেছে হচ্ছে আমার একজন শিক্ষার্থী, কমেন্টসটা বোধহয় খুব উপরে চলে গেল। আচ্ছা, আমার এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো কিনা আমি যে করেছো আমি তাকে বলবো, তুমি কমেন্টসে লিখে দিবে যে স্যার আমি বুঝতে পেরেছি বা আমার কোনো সমস্যা নেই নেটওয়ার্ক অ্যাডাপ্টার সম্পর্কে। অর্থাৎ ওই যে কার্ডটা ব্যবহার করা হবে সেটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আচ্ছা, আরেকজন কাউসার হাবিব লিখেছে এখানে একটা প্রশ্ন যে লে আউট কি? আচ্ছা,
তো তোমার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যে আসলে লেআউট কি। হুম তুমি খাতায় লিখে নাও লেআউট কি। লেআউট কিটা হচ্ছে ড্রয়িং শিটে যে ড্রয়িং করা আছে তা হুবহু আহ, মাঠে সেট করাকে আমরা লেআউট আমরা বলতে পারি, অথবা যদি আরেকটু সহজ করে আমি তোমাদেরকে বলি যে লেআউটটা কি, তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে আহ, হ্যাঁ, তো শিক্ষার্থী আমি আরো কিছু কমেন্ট দেখছিলাম, যে কমেন্টগুলো আমি একটু নোট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমি একটু লিখে নিই, যার যার উত্তরগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, আহ, অনেকেই লিখেছো যে স্যার এটা কোন অধ্যায়, এটা কোন অধ্যায় থেকে এসেছে। হুম আচ্ছা, তাহলে লেআউটের সংজ্ঞাটা একটু আগে কি দিয়েছিলাম, তুমি যদি এভাবে না বলে এভাবে বলো যে কোনো চিত্রের খসড়া চিত্রকর্মকে আমরা লেআউট বলে থাকি, এক কথায় কোনো চিত্রের খসড়া যেই কর্মকাণ্ড সেটাকে আমরা লেআউট বলে থাকবো। আহ, তারপরে আরেকজন শিক্ষার্থী লিখেছো, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে তোমরা অনেক প্রশ্ন করছো আমাকে। এই যে প্রশ্ন করাটা আমার জন্য যে কতটা উপকার হচ্ছে, এর কারণ হচ্ছে আমি এটা বুঝতে পারছি যে অনেক শিক্ষার্থী আমার সাথে যুক্ত আছো। এই যে যুক্ত থাকাটা আমি কতখানি সেটা মনে করতেছি আমার জন্যে ভালো, সেটা কিন্তু আমি বুঝতে পারছি যে এই যে যুক্ত থাকাটা, তোমরা যুক্ত আছো, প্রশ্ন করছো, তোমরা প্রশ্ন করে যাবে, এটা আমার জন্য ভালো লাগে, কারণ আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরটা দিয়ে যাব। আমরা এখন একটা যে প্রশ্নের উত্তরটা দিব, এক শিক্ষার্থী লিখেছে ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ সম্পর্কে, মানে ব্যান্ডউইথ, হ্যাঁ আমরা অনেক সময় শুনেছি এটা। হ্যাঁ, ব্যান্ডউইথ একটি অতি পরিচিত টার্ম, ঠিক আছে। যদিও এই টার্মটির কতিপয় টেকনিক্যাল ব্যাখ্যা রয়েছে, কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু ডাটা ইউনিট ট্রান্সমিট হবে, এই পরিমাপকে ব্যান্ডউইথ বলা হয়। শিক্ষার্থী নিশ্চয়ই শুনেছো, আমি আবারও বলি যে ইন্টারনেটের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু ডাটা ইউনিট ট্রান্সমিট হবে, এই পরিমাপকে ব্যান্ডউইথ বলা হয়ে থাকে। তোমরা যারা ওয়াইফাই বা রাউটার ব্যবহার করে তোমরা বাসায় ব্যবহার করছো, তারা ইচ্ছে করলে তুমি এখান তোমরা যে স্পিডটা পাচ্ছ, হুম কার কাছ থেকে নিচ্ছ, কে তোমাদের প্রোভাইডার, অথবা এখান থেকে তোমরা ব্যান্ডউইথ কত পাচ্ছ, এগুলো তোমরা কিন্তু জানতে পারো। অর্থাৎ ব্রডব্যান্ড, অর্থাৎ আমি বলবো যে ব্রডব্যান্ডের সাথে ফিজিক্যাল অ্যাক্সেস ইন্টারনেট কানেকশন পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা। হুম তাহলে আমি আশা করব যে ব্যান্ডউইথ কি, আমার যে শিক্ষার্থী এখন আমাকে এই প্রশ্নটা করেছো, সে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। আমি আরো কিছু প্রশ্ন যে আমি দেখে নিচ্ছি, তারপরে আমি এর পরের স্লাইডে যাব। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা লিখে নিতে পারো। টপোলজি কি, চিত্রসহ রিং টপোলজির বর্ণনা করো। নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক সংশ্লিষ্ট দুইটি যন্ত্রের বর্ণনা করো। কাউসার হাবিব আমাকে ধন্যবাদ জানিয়েছো, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। আহ আব্দুল্লাহ সাদ, ও আমাকে লিখেছে যে ট্রি টপোলজি বোঝান স্যার প্লিজ। হ্যাঁ অবশ্যই বোঝাবো, আমি ট্রি টপোলজি তোমাকে এখনই বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু আমার সাথেই থাকো শুধু। ট্রি টপোলজিটা কি? আচ্ছা, ট্রি মানে কি তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারো। ট্রি কি বলতো? ট্রি, আমরা জানি যে ট্রি মানে হচ্ছে গাছ। আচ্ছা, ট্রি টপোলজিকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতন বিন্যস্ত থাকে, তাকে আমরা ট্রি টপোলজি বলতে পারি। যদি তুমি গঠনমূলক প্রশ্নের উত্তরটা দাও, তাহলে তুমি এইভাবে দিবে, হ্যাঁ, যেভাবে আমি এখন বলেছি, যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে ট্রি টপোলজি বলে। আরো একটু যদি বলি, তাহলে এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়, এইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়।
অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগেও একটা প্রশ্নের উত্তর দিয়েছি যে অফিস ব্যবস্থাপনার কাজে কোন টপোলজিটা দরকার, সেটা হচ্ছে নেটওয়ার্ক ট্রি টপোলজিটা দরকার, আর নেটওয়ার্ক টপোলজিটাও দরকার, ট্রি টপোলজিও দরকার। হ্যাঁ, তাহলে আমরা কি ট্রি টপোলজিটা বুঝতে পেরেছি? শাখা প্রশাখার মতো তোমার যেটা ট্রি মানে তোমরা ওইভাবে এটা বুঝে নিবে। তাহলে আমার শিক্ষার্থী নিশ্চয়ই ফেরদৌসী শোভা, স্যার টপোলজি কি? স্যার এতক্ষণ তুমি টপোলজি বললে হবে? এটা তো আমরা পড়িয়েছি অনেকবার। টপোলজি সম্পর্কে একটু আগেও আমি কিন্তু তোমাদেরকে সংজ্ঞায়িত করেছি। একটু পূর্বের স্ক্রিনে যাও, তুমি টপোলজির সংজ্ঞাটা পেয়ে যাবে, টপোলজি বুঝতে পারবে। আমি এখন একটু আগে ট্রি টপোলজি বুঝিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। অনেকেই প্রশ্ন করছো, প্রশ্ন করেই যাচ্ছ আমাকে। আমিও তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার ক্লাস অবশ্য নির্ধারিত সময় কিন্তু শেষ, 40 মিনিট। তাও আমি আরো দুই একটা প্রশ্নের উত্তর দিয়ে বিদায় হব আজকে। একজন শিক্ষার্থী স্বর্ণা ফয়সাল রহমান আহ, আমাকে লিখেছো ক্লাউড কম্পিউটিং কি। আসলে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই দরকার। আমি যেটা মনে করি এই প্রশ্নের উত্তরটা সবাই একটু দেখবে, যে ক্লাউড কম্পিউটিংটা কি। এই বিষয়টা যদি আমি তোমাদেরকে সংজ্ঞায়িত করি তাহলে তোমরা এইভাবে বলবে যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স, যেমন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। আমি আবারও বলছি, ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স, যেমন কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটি ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিষেবা। ঠিক আছে? তাহলে আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে কিন্তু জানতে পেরেছি। আমি আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী তুমি সেই প্রশ্নের উত্তরটা কিন্তু জেনেছো। আরেকজন না, এখানে 1 2 3 4 5 জন, আবিদ ইসলাম সাদ, রাহাত, মোর্শেদ প্রান্ত, আবিদ ইসলাম সাদ, আবিদ ইসলাম সাদ বারবার একই প্রশ্ন করে যাচ্ছে, ড্রপ বক্স কি স্যার? এই প্রশ্নটা, তাহলে এই প্রশ্নটা বোধহয় তোমাদের সবারই খুব চাহিদা, যে ড্রপ বক্স কি। তাহলে আমি ড্রপ বক্স কি তোমাদেরকে একটু বুঝাই, তোমরা একটু খেয়াল করো। ড্রপ বক্স হচ্ছে একটি ফাইল হোস্টিং সার্ভিস যা ড্রপ বক্স ইন্টার কর্পোরেশন নামক প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয়। আমি আবারও বলি যে ড্রপবক্স হচ্ছে একটি ফাইল হোস্টিং সার্ভিস যা ড্রপবক্স ইনকর্পোরেশনের নামক একটি প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত। সার্ভিসটি ক্লাউড স্টোরেজ, ফাইল সিনক্রোনাইজেশন এবং ক্লায়েন্ট সফটওয়্যার সার্ভিস দিয়ে থাকে। ড্রপবক্স তাদের ব্যবহারকারীদের নিজস্ব কম্পিউটারে একটি নির্দিষ্ট ফোল্ডার তৈরি করতে দেয়, যেটি ড্রপবক্স সিনক্রোনাইজড করে থাকে, যাতে ব্যবহারকারী পরবর্তীকালে যে কম্পিউটারই ব্যবহার করুক না কেন তারা যেন সেই ফোল্ডারটি তোমার কি করতে পারবে, হুবহু ব্যবহার করতে পারে। এই ফোল্ডারে থাকা ফাইলগুলো ওয়েবসাইট কিংবা মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনের সাহায্যে ব্যবহার করা যায়। ঠিক আছে? তাহলে ড্রপবক্সের উন্নয়নকারী কে? ড্রপবক্স ইনকর্পোরেশন। আর এটা সেপ্টেম্বর 2018 সালে প্রাথমিক সংস্করণ হয়েছিল। ঠিক আছে? একটু খেয়াল রাখবা। আর এটার অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ, OS X, লিনাক্স, তারপর উইন্ডোজ ফোন যা আছে, ব্ল্যাকবেরি, এই সমস্ত ফোনের মধ্যে তোমার সেটা হবে। আর এটার মূল ধরন যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে অনলাইন ব্যাকআপ সার্ভিস, এক কথায়। ঠিক আছে? আমি আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী যারা এই প্রশ্নের উত্তরটা করেছো, প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। রত্না আক্তার স্যার তো অ্যান্সার বলে দিচ্ছে। হ্যাঁ, বলে দিচ্ছি আমি। নৌশিবা জাহান ইফতি স্যার খুব হাব বলতে কি বোঝায়? হাব, আচ্ছা। শিক্ষার্থী তুমি বলেছো আমাকে হাব বলতে কি বোঝায়। তাহলে হাব আমরা একটু জেনে নিব যে হাফ বলতে কি বোঝায়। হাফ কি বলতো? অর্ধেক না পুরো? হাব, 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 HUB। হ্যাঁ, উত্তর দিয়ে যাও। আমি তোমাদের উত্তর দেখি আগে, তোমরা মানে কি বলো। আচ্ছা, আছো শিক্ষার্থীর সাথে? আমি একটু কয়েকটা প্রশ্ন, উপরের কিছু কমেন্টস আমি দেখতেছি, তাই তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে একটু সময় লাগছে। আচ্ছা, উপরে তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নেই, যেহেতু অনেক কমেন্টস পড়েছে, 100-200 কমেন্টস, সেক্ষেত্রে আমার যদি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বাদ যায় সেক্ষেত্রে আমার মন খারাপ থাকবে, তাই আমি উপরের কিছু কমেন্টস দেখে নিয়েছি।
হাব বলেছো। হাব হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের পরস্পর কানেক্টেড বা সংযুক্ত করার একটি সাধারণ কানেক্টিং পয়েন্ট বা রিপিটার হিসেবে কাজ করে। আচ্ছা, আমি আবারও বলি যে হাব হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহকে পরস্পর কানেক্টেড বা সংযুক্ত করার জন্য একটি সাধারণ কানেক্টিং পয়েন্টার বা রিপিটার হিসেবে কাজ করে। ঠিক আছে? হাবে অনেকগুলো পোর্ট থাকে। তোমরা দেখবে ছোট 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 পোর্ট আছে। একটি পোর্টের মাধ্যমে একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়। হাবের অন্তর্ভুক্ত যে কোনো কম্পিউটার থেকে কোনো ডাটা প্রেরণ করলে তা সব পোর্টের কাছেই পৌঁছে যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? তোমরা ইন্টারনেট গুগলে গিয়ে সার্চ করবে, হাবের ছবি অনেকগুলো পেয়ে যাবে তোমরা। ঠিক আছে? আমি আশা করছি যে এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। উম, হুম, নাহার হাবিব, তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো আমি আশা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে ছিলাম আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্কের টপোলজি নিয়ে আলোচনা করেছি। এই দুইটা প্রশ্ন তোমরা লিখে নিতে পারো, আর দেখি পারি কিনা। আসো, এখানে 4টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাকে একটু দিবে। যদি না পারো সেক্ষেত্রে আমি আছি। সবাই একটু খেয়াল করো। ইমেলের পূর্ণরূপ কি? কোনটা হবে বলো? 1, 2, 3 না 4? কোনটা? দ্রুত করো। প্রিয় শিক্ষার্থী যারা আছো আমার সাথে, দ্রুত করো, এটার প্রশ্নের উত্তরটা কি হবে? ইমেলের পুনরূপ কি? 1, 2, 3, 4 কোনটা হবে? বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যম কোনটি বলো? রেডিও, কম্পিউটার, টেলিভিশন, ফ্যাক্স। ওয়াইফাই কি? ওয়াইফাই বলতে কি বুঝো? সার্চ ইঞ্জিন, তারবিহীন ইন্টারনেট, ইমেল, ইবুক, কোনটা হবে? 4 নাম্বার, কোন টপোলজিতে একটা মূল লাইনের সঙ্গে সব কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়? মেশ বা স্টার ট্রি, কোনটা হবে বলো? আচ্ছা, অনেকেই লিখেছো, একের ক লিখেছো, তারপরে অনেকেই লিখেছো। খুব সুন্দর লাগছে তোমাদের উত্তরগুলো, পড়তে ভালো লাগছে আমার কাছে। আমি 4টা প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছি তোমাদের চোখের সামনে। দেখো, একের ক, দুইয়ের খ, তিনের খ, চারের খ। মিলিয়ে নাও তো দেখি কার কোনটা হয়েছে। ওয়াও, অসাধারণ অসাধারণ, সবারই তো হয়ে গেছে দেখছি। অসংখ্য ধন্যবাদ। তোমাদের এরকম অংশগ্রহণমূলক ক্লাস থাকলে অনেক ভালো লাগে আসলে প্রিয় শিক্ষার্থী, কি বলবো। তোমরা সাথে থাকবে সেই জন্য তোমাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর একটি বাড়ির কাজ তোমাদেরকে দিতে চাচ্ছি। বাড়ির কাজটা তোমরা একটু লিখে নাও। এই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 2টা কাজই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমি একটি দিলাম না, আমি 2টি দিলাম তোমাদের। টপোলজি কি? চিত্রসহ রিং টপোলজি বর্ণনা করো। আর নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক সমূহের 2টি যন্ত্রের বর্ণনা দাও। আমি নতুন করে তোমাদের জন্য বাড়ির কাজ ওইভাবে লিখবো না। আমি আজকে যে তোমাদের আলোচনা করেছি এখান থেকে তোমাদের বাড়ির কাজটা আমি দিয়ে দিলাম। এই এই 2টা প্রশ্ন তোমরা বাড়ির কাজ হিসেবে রাখবে। আমি কিন্তু তোমাদেরকে বলি যে তোমরা বাড়ির কাজগুলো করো নাকি না করো, আমার নেক্সট ক্লাসে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে স্ক্রিনশট দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বাড়ির কাজ করছো কি না। আমার এক শিক্ষার্থী লিখেছে নার্গিস রহমান, আমার সব মিলেছে। হ্যাঁ, অবশ্যই মিলবে, কেন? কঠিন তো দেইনি, খুব সহজ প্রশ্ন এবং খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়েছি, এখান থেকে আসবে তো অবশ্যই। আহ আব্দুল্লাহ সাদ বলেছে থ্যাঙ্কস, হ্যাঁ তোমাকেও ধন্যবাদ, সাথে ছিলে এতক্ষণ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে বিদায় নেওয়ার পালা। আমি শেষ মুহূর্তে অবস্থান করছি তোমাদের সাথে। আমি ছিলাম তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের নেটওয়ার্কের বিষয় নিয়ে আলোচনা করেছি। আবারও তোমাদের সাথে আবার দেখা হবে। অবশ্যই কিশোর বাতায়নের পেজে তোমরা খেয়াল রাখবে কখন তোমাদের সাথে দেখা হচ্ছে, কোন সপ্তাহে, কোন বার এবং কয় তারিখে। খেয়াল রাখলে তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা দেখবে বলে আমি আশা করছি, এবং যখনই আমার ক্লাস দেখতে বসবে এই 2টা প্রশ্নের উত্তর বাড়ির কাজ হিসেবে করেছো ওইটা স্ক্রিনশট আমাকে অবশ্যই দেখাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।